অন দ্য ওয়ে 1.0 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনারা শুনবেন কালকুটের লেখা কোথায় পাবো তারে বইয়ের 13তম পর্ব। আপনাদের সাথে আছি আমি অজয় সরকার। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভাবিনি আমার গল্প পাঠ আপনাদের এত ভালো লাগবে। কিছু ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ধরে আমি গল্প রেকর্ড করা বন্ধ রেখেছিলাম। আপনাদের আগ্রহের কারণে আমি আবার আজকে থেকে নতুন করে গল্প পাঠের আসর শুরু করলাম। তাহলে শুরু করা যাক। গত পর্বে গাজী কবিরের কিস্সা শোনাতে চেয়েছিল। তারপর পেরিয়ে গেছে 1 বছর। 1 বছর পরে আমি আবার শুরু করলাম কবিরের কিস্সা থেকে। এক ছিল জলা বাবু, তার ছিল এক জলানি। কোন দেশে তা আমি বলতে পারবো না, হবি হয়তো কাশি গয়ার কাছে কোনো এক জায়গায়। কোথায় গয়া কোথায় কাশি সে বিচারে যেও না। কথার ভাবে মনে হবে যেন এ পাড়া ও পাড়া, নিদেন এ গ্রাম ও গ্রাম। দুই প্রদেশে দুই জায়গার ফারাক কত দূর, কোথায় তা ধরাছোঁয়ার বাইরে। নারায়ণ ঠাকুর ততক্ষণে তার কলা পাতায় ভাত বেড়ে দিয়ে হাঁকে, গল্প সল্প পরে বলো, আগে ভাত ভাঙদিনি, ডাল ঢেলে দিয়ে যাই। গাজী ভাত ভেঙে বলে, দেন দেন, গপ্পখানি তো আপনাকেও শোনাবার জন্য বলছি ঠাকুরমশাই। হ্যাঁ, আমার আর খেয়ে দিয়ে কাজ নাই, তোমার ভর্কিবাজি শুনবো। ঠাকুর খেতে দেয় না, যেন আপদ বিদায় করে। আবার ধমক দিয়ে বলে, আস্তে হাত চালাও, ছিটামিটা লাগবে। 10 জনের খাবার জায়গা এটা, দেখি চচ্চড়িটা নিয়ে নাও। গাজীর সঙ্গে আমার চোখাচোখি হয় না, এত তো হার মানবার নয়। আরশি চোখের ঝলক ঠিক আছে বলে, আমি তো আপনার 11 জন, ছিটা কখন লাগাতে পারি। গাজী বলে, আবার চোখের পাতা নাচায়। সেই নাচন দেখে চোখ নাচে মাহাতো গিন্নিরও। মাহাতো চাচির সঙ্গে দেখছি গাজীর একটু ভাবের খেলা আছে, হয়তো অনেক দিনের চেনা। অনেক গান গাওয়া আর শোনা, গৃহস্থের বউ আর পথের গাজীর ভাবের খেলা তার ভিতর দিয়ে খেলে। ওদিকে মাহাতোর গলা শোনা যায়। তারপরে বলতে বলতে থেমে গেলে যে, জলা জলানের কি হলো বলো। ঠাকুর এতক্ষণে ছোঁয়া বাঁচিয়ে লাফিয়ে লাফিয়ে সরে এসেছে। গাজী বলে, হ্যাঁ তো এক জলা আর জলানি রওনা দিয়েছে, যাবে এক বিয়া বাড়ির নেমন্তণে। জলার নাম নুরি, জলানির নাম নিমা। তো যেতে যেতে জলানি দেখে সামনে এক সরোবর, সরোবরে বিস্তর পদ্মফুল আর পদ্ম পাতা। ডাঙ্গের কাছে সেই পাতাতে এক সুন্দর সাওয়াল ভাসছে। দেখে জলানির মন মানে না। মায়ের পেরান তো বুঝলে চাচি। জলানি সে ছাওয়াল পদ্মপাতা থেকে নিজের বুকে তুলে নিলে। আচ্ছা বাবু বলেন দিনি, এখন এই যে সাওয়াল মানুষের সন্তান, এ আর কি জাত আছে? দুরূহ প্রশ্ন। বাবুর কান ছিল গাজীর দিকেই, কিন্তু পাতে তখন ধুমায়িত ট্যাংরা মাছ। ঝোলে রঙের বাহার দেখলে মেজাজ মোগলাই না হয়ে যায় না। লাল রং যদি মিশিয়ে না থাকে তবে শুকনো লঙ্কা বিনে এমন ঝলক দেয় না। সে কথা ভাবতেই পেটের নাড়িতে জ্বালা ধরে যায়। তবে একেবারে অপযশ করব না। রূপ দেখে যত ভয়ই লাগুক, ঘ্রাণের ভিতর দিয়ে আদিম রিপুর একটা রিপু উতলে ওঠে। সেটা টের পাওয়া যায় জিভের জলের ধারায়। বরং এতক্ষণে সব মিলিয়ে মহাপ্রাণীটির কোথায় যেন একটা বিঘ্নি বেসুর গাইছিল, সেখানটা জলের ধারায় সাপ হয়ে যায়। ওদিকে মাহাতো কর্তা গিন্নিকে দই পরিবেশন করা হয়েছে। তাতে কারুর বিশেষ মন আছে মনে হয় না। এদিকে প্রশ্ন, সরোবরের পদ্মপাতায় যে ছাওয়াল ভাসে তার জাত কি বলো? তবে বাবুর আগে মাহাতো বলে, ছাওয়ালের বাপকে মাকে তাই জানা গেল না, জাত বলবে কেমন করে? গাজী হেসে ঘাড় দোলায়, বলে, তয় বলো, যে ছাওয়াল জলে ভাসছে তার বাপ মা খুঁজতে যাবে কোথায়? এখন এ ছাওয়াল যে মানুষের তা মানতে লাগবে। সেই জন্য বলি কি, মানুষের কি জাত আছে? এ সেই গানের কথা হচ্ছে, শূন্যদার পৈতা না দিলি জাত বানানো যায় না। হঠাৎ কথা থামিয়ে একেবারে সুর করে সেই গানের কলি গেয়ে ওঠে, সুন্নত দিলি হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। বামুন চিনি পৈতা ধরে, বামুনি চিনি কি করে। পুরো গাওয়া শেষ হয় না, নারায়ণ ঠাকুরের হাঁক শোনা যায়,
আরে খাও দিনই আগে। পাতে রইল ভাত পরে উনি এখন বামনা বামনি বজাচ্ছেন। মাহাতোগিন্নির হাসি বেজে ওঠে খিলখিল। তার সঙ্গে আরেকটি মেয়ে গলায় হাসি সঙ্গত করে দরজার পাশ থেকে। এ সেই বউটি যাকে ফসানি বলবো না নারায়ণী বুঝতে পারি না। ভাতে একবার হাত ঘুরিয়ে গাজী বলে, না তাই বলি কি যে মানুষের তুমি একটা নাম দিতে পারো, জাতের নাম বলো মানুষ, নাকি বলেন বাবু? নামে তোমাকে ডাকি, কামে তোমাকে বুঝি। আচ্ছা বলেন তো বাবু, ফুলের কি কোনো জাত আছে? দুরূহ থেকে দুরূহতর প্রশ্ন। শুধু মানুষের হয় না, এবার ফুল ধরে টানাটানি। গাজীর মতো এত ব্যাখ্যা বয়ান বাবুর জানা নেই, তবে জবাবের মুখ চেয়ে গাজী কথা বলেননি। তার কথকতার ধোঁয়া এখন বাবু। একজনকে না ডেকে কথা বলা যায় না। বলে, ফুলের কোনো জাত নাই, ফুল হলি ফুল। এখন কেষ্টকালী বলেন আর জুইটগর বলেন, সে তোমার নাম। কামে তোমার মিঠে বাস, রূপে ঝলমল করো, তুমি ঠাকুর দেবতার পূজায় লাগো, তাই কিনা বলে না? বলতে ইচ্ছে করে, আর যখন মালা হয়ে গলায় দোলে খোপার শোভা হয় তখন, তবে তখনও সেই কামের কথাই আসে। কামের অর্থ কামের নয়, কাজের, যাকে বলে গুণের বিচার। গলায় দোলা, খোপায় শোভা, তাও গুণের মধ্যেই পড়ে। নারায়ণ ঠাকুর অমনি বান কষে, তবে আর কি, যে ফুলের শোভা নাই বদগন্ধ সারে, তার বিষয়ে কি বলবে? গাজী জবাব দেয় ঝটিতি, যেন জোগানো ছিল মুখে। বলে, নিগুণ বলবো, বুঝলেন ঠাকুরমশাই, নিগুণ বলবো। জাত দিয়ে গুণ বিচার হয় না। ওই সেই জন্যই বলি কি, মানুষ হলো ফুলির মতন। কেমন কিনা বলেন বাবু? তুমি রাম হও কি রহিম হও তাতে প্রয়োজন নাই। এখন তুমি পূজায় লাগো কি না লাগো সেই কথাখানি ভাবো, নাকি বলেন বাবু? বলে চোখ ঘুরিয়ে ঘাড় দোলায়, দাড়িতে নাড়া খেয়ে যায়, যেন গানের মতো সুর করে বলে, পুজোয় লাগতে হবে, লাগতে হবে, তাই তো তোমার জাতমান। কথাগুলোর গায়ে তেমন ঝলক নেই, মনে তরঙ্গ ঝাঁপ খায় না, কিন্তু কোথায় যেন চমক লেগে যায়। রাম রহিমে যায় আসে না, পুজোয় লাগো কি না লাগো তাই ভাবো। এ আবার সেই কথা কইতে জানলে হয় কথা 16 ধারায় বয়। কানে শোনো এক, ভিতরে ধরতাই দুসরা। এবার ভাবো গাজী কোন বায়ে যায়। সেই এক কথা, জাতের নাম ছাড়ো, জীবনকে পুজোয় লাগাও। চেয়ে দেখি গাজীর চোখে ঝিকিমিকি, যেন ধাঁধা বলে, রহস্যে হাস্যে ধাঁধা বানানেওয়ালা। এখন কোন পূজাতে লাগবে তুমি, কি তার মর্ম তা বোঝোগে মনে মনে, কিন্তু আমি ভাবি, কাঁধে ঝোলা, গায়ে আলখাল্লা, যে নামরই মজুর হোক, এই তালিতে ধুলাতে রুক্ষ সূক্ষ্ম মানুষটা এক প্রকার ভিখারি ছাড়া আর কি? জীবন কাটে যার দরজায় দরজায়, পথে পথে নামের গান করে হাত পেতে যার ভরণ পোষণ, সে এসব কথা পায় কোথায়, ভাবে কেমন করে? বিদেশের কথা জানি না সেখানে পথে পথে ফেরা, দৌড়ে দৌড়ে ঘোরা মানুষেরা এমন হাসি হেসে এমন কথা বলতে পারে কি না। কিন্তু ভারতবর্ষের দরজা খুলে উকি দাও, দেখবে হাটের মাঝে চালচুলোহীন মানুষ তত্ত্ব কথা বলে, গাছতলাতে নগ্ন মানুষ জীবন ব্যাখ্যা করে। এই দেশেতেই আছে কেবল সোনার মুকুট ছাড়, রাজার ছেলে বটতলাতে রাজার সাজে, আলখাল্লা গায়ে তুলে ঊর্ধ্ববাহু নাচে, আধুনিকতার সুখের বেড়া ডিঙ্গিয়ে চলে যায় রাড়ের ছাতিম গাছের তলায়। যাকে ঘর থেকে দিয়েছি সরিয়ে একেবারে দাওয়ার নিচে, সেও ধুলোয় বসে হেসে হেসে এমন কথা বলে, কেতাব পুঁথি রাখো, এমন জায়গায় এমন জিনিস পৃথিবীর আর কে তোমাকে দেবে? কেউ না। তাই দেখো, এই দেশেতে ধুলার কথা আগে, এই দেশের গানে ধুলা, প্রাণে ধুলার দাগ। এই দেশেতে তাই ধুলায় লোটানো দেখবে সাষ্টাঙ্গ প্রণিপাত। এই দেশ জেনেছে সোনার চেয়ে দামি যত সব মহৎ প্রাণের জন্ম এই ধুলাতেই লয়। এই দেশ তাই গায়ে ধুলা মেখে মিষ্টি হাসে, তত্ত্ব ভাসে। হরমাতল ছেড়ে গাছতলাতে এসে সে পরম কথা শুনিয়েছে, রূপকে অরূপ করেছে। প্রাণের কথা প্রাণেই লাগে। নারায়ণ ঠাকুরের মুখে ঠিক উল্টা কথা জোগায়নি। বিরস বিরক্তিতে বলে, যত বাজে পেঁচাল পারে।
ওদিকে মাহাতো খুড়োর হঠাৎ যেন ধ্যানভঙ্গ হয়। হুশ করে এক নিঃশ্বাস ফেলে বলে, ঠিক কথাখানি ঠিক বলেছ, তা সে আর পূজায় লাগতে পারলাম কই। দেখো ঘরের হাওয়া কেমন বদল হয়ে যায়। হাসি খুশির দলদলানি হঠাৎ যেন দীর্ঘশ্বাসে ভার হয়ে ওঠে। যদিও তাতে অন্ধকারের কালি নেই। দশাশই কালো লোকটা, কোকিলের মতো লাল চোখ, যার শ্রী দেখলে নজরে অরুচি, তার ওপরে মোটা মোটা কালো আঙুলগুলো পাতের দইয়ের মধ্যে ডোবানো। তবু হঠাৎ লোকটাকে কেমন করুণ লাগে, যেন এই মানুষ পৃথিবীর আদিম যুগের গুহার মুখে বাস। তার অস্ত্র খাদ্য সবই মজুদ, তবু যেন কি এক পরম অসহায়তা তাকে আতুর করে তুলেছে। এখন কে জানে তার প্রাণের কথা। গাজী তার প্রাণের কোন তারেতে ঝংকার দিয়েছে। ওদিকে মাহাতোগিন্নির ডাগর চোখ দুটিও যেন সন্ধ্যা নামা শান্ত আর গম্ভীর হয়ে ওঠে। আতখোলা ঘোমটার পাশ দিয়ে তার দৃষ্টি চলে যায় দূরে, বাইরের শূন্যতায়, হয়তো ভিতরের কোনো উথালি পাথালি তরঙ্গে। আর গাজী তখন মাথা নিচু করে মুঠা মুঠা ভাত মুখে তোলে। তার শব্দ শোনা যায়, সব সব সব। এবার তাই আমাকেই আওয়াজ দিতে হয়। কিন্তু সেই গল্পটার কি হলো, পদ্মপাতার ছেলে? গাজী মুখে ভাত নিয়ে ঘাড় দোলায়, তাড়াতাড়ি গ্লাসে চুমুক দিয়ে বলে, ওই হ্যাঁ, যে কথা বলছিলাম, বুঝলে কি না মাহাতো চাচা? মাহাতো বলে, হ্যাঁ বলো তারপরে। তো জলানি তো সেই ছাওয়াল বুকে করে তুলে নিয়েছে, নিয়ে জলাকে বলে, দেখো এক সাওয়াল পেয়েছি। তা সেই সাওয়াল হলো একটুখানি, মাত্র পেট থেকে পড়া। আহ মুর্শেদ, সে সাওয়াল হঠাৎ টকটকিয়ে বলে ওঠে, আমাকে কাশিতে নিয়ে চলো। এই জাহাতক বলা, জলার যান খাঁচা ছাড়া। ভাবে কি যে এতটুকুন সাওয়ালে এমন করে কথা বলে, এ না জানি কোন জিন প্যারেদ হবি। সে জলানিকে ফেলি দিল দৌড়। তা বললি কি হয়, তোমার আজ মুর্শেদের দিন। 1 মাইল ছুটেও দেখে সামনে সেই সাওয়ালের মুখ। সাওয়াল বলে, আমি জিন প্যারেদ নই, তোমার কোনো অনিষ্ট হবি না, তুমি বিবির কাছে ফিরি চলো। সাওয়ালের সুন্দর মুখখান দেখে জলার কেমন ব্যত্যয় হয়। সে ফিরে আসে। তখন ছাওয়াল বলে, তোমরা আমাকে পালন করো, ভয়ের কিছু নাই। সেই থেকে সেই সাওয়াল জলানির ঘরে মানুষ। আর এই সাওয়াল হলেন গিয়ে কবির। তো যে কারণে বলা, গাজীর কথা শেষ হয় না। নারায়ণ ঠাকুর বলে ওঠে, ওসব গালগপ্প রাখো, কবিরের বৃত্তান্ত তুমি আমাকে শোনাতে এসো না। ঘরে এখনো আমার বই আছে, তাতে ছাপার অক্ষরে যাবৎ লেখা আছে, চাও তো পড়ে শুনিয়ে দিতে পারি। এ যে ইতিহাসের বিতণ্ডা, তাও কিনা দূর বাদার এক হাটের ভোজনালয়ে। তার্কিক হলেন পাচক ঠাকুর, আর এক রাস্তার দরবেশ। স্বীকার করতে লজ্জা নেই, ঐতিহাসিক কবিরের ঐতিহাসিকতা এই অধীনের তেমন জানা নেই। নিজের ঝোলা ঝেড়ে এইটুকু বলতে পারি, সম্ভবত শকের সরস থেকে সপ্তদশের কোনে এক সময়ে তার উদয় এবং অস্ত। পাঠান সেকেন্দার শাহ তখন বোধহয় বাদশাহ, কাশীতে তখন হিন্দু রাজার রাজত্ব। কিন্তু জন্ম বৃত্তান্তের হদিশ আমার জানা নেই। গাজী বলে, কেতাবের দরকার কি, আপনি বলেন আমরা শুনি। নারায়ণ ঠাকুর তেমন সোজা পাত্র নয়, বলে, কবিরের গুরু ছিলেন কে বলো তো? গাজী হেসে বলে, রামানন্দ ঠাকুর। একটু যেন ঠেক খেয়ে যায় নারায়ণ ঠাকুর, তবু বলে, হ্যাঁ, ওই রামানন্দের কৃপাতেই কবির তরে গেছিল। গাজী মাথা দুলিয়ে হাসে, বলে, সে কথা ছাড়েন, তার জবাব আছে। তারপর কি বলবেন বলেন। ঠাকুর বলে, বলছি। ওই রামানন্দ ঠাকুরের এক বামুন শিষ্যি ছিল। সেই শিষ্যের ছিল এক বিধবা মেয়ে। সেই মেয়েকে আশীর্বাদ করতে গিয়ে রামানন্দ ঠাকুর বলে ফেলেছিলেন, তুমি ছেলের মা হও। উনি বিধবা বিবেচনা করেন নাই। অথচ গুরুদেবের আশীর্বাদ তা না ফলে যায় না। তারপরে দেখা গেল সেই বিধবা মেয়েরই ছেলে হয়েছে। তবে হ্যাঁ, বিধবার ছেলে, লোকে নিন্দামন্দ করবে তাই লুকিয়ে ছেলের জন্ম দিয়ে অন্য জায়গায় রেখে এসেছিল। সেই ছেলে কুড়িয়ে পায় এক জলা আর জলানি। তারা তাকে ঘরে নিয়ে গিয়ে মানুষ করে। গাজী বলে, তা হতে পারে, তবে কথা সে একই।
কেন এক হবে? কবির হিন্দুর ছেলে। গাজী ঘাড় কাত করে জিজ্ঞেস করে, বাপের নামখানিও জানেন নাকি? আজ পর্যন্ত তো শুনি নাই কবিরের বাপকে। কোথায় গেল খাওয়া দাওয়া, কোথায় কিসের পরিবেশন? এখন এখানে কবির নিয়ে লাগে ঝমাঝম। নারায়ণ ঠাকুর কেবল বিরক্ত নয়, এবার ক্রুদ্ধ। গাজীর দিকে হাত দেখিয়ে বলে, দেখ তো এই ঢেকিকে কি বোঝাবো? শুনছো গুরুর আশীর্বাদ, তার আবার বাপ কিসের? গুরু আশীর্বাদ করেছিলেন বলেই তো ছেলে হলো। তাহলেই বোঝো, হিন্দু গুরুর আশীর্বাদ, হিন্দু বিধবার পেটে জন্ম। এখন তুমি জাত না মানো, তাহলে কি হবে? গাজী তবু হাসে। যদিও গুরুর আশীর্বাদে মানুষের জন্ম কিংবা পদ্মপাতায় আপনা থেকে ভেসে আসা ছেলে আমার কাছে দুই বৃত্তান্তই সমান, তবে কোথায় একটা বাস্তবের ইশারা এই গল্পে উকি দেয়। কিন্তু গাজী কেন হাসে? হেসে হেসে সে বলে, আপনি বলতে চান কবির হিন্দু নাকি ঠাকুর মশাই? নারায়ণ ঠাকুর বিড়ি ধরিয়ে বলে, নিশ্চয়। গাজী বলে, তবে শোনেন। জাতিপাতি কুল কাপড়া এহ সবা দিন চারি, কহে কবির শুনি হো রামানন্দ, এও রহে ঝকমারি। জাতি হামারি বাণীকুল কর্তা ওর মাহি, কুটুম্ব হামারে সন্ত, হ্যাঁ কই মূর্খ সমঝাতে নাহি। হতে পারে রামানন্দ ঠাকুর ওয়ার গুরু, তয় কবির জাতিপাতি সারা, ওয়ার কথাই ওয়ার জাত। মনের মানুষ কুল, সাধুরা হলো কুটুম, ওয়ার কোনো জাত নাই, হিন্দুও না মুসলমানও না। নারায়ণ ঠাকুর আবার ঠেক খায়, চমক খাই আমি। এই যে ঢুকলির মধ্যে খাসা চাল। গাজীর দৌড় দেখছি অনেকখানি। মিছে মামলার কারবারই নয়, প্রমাণ দিয়ে সোয়াল করে। কেবল যে মুর্শিদের নামের মজদুরি নিয়ে ফেরে তা বলতে পারবে না। এক পাল্লায় কথা, আরেক পাল্লায় বাটখারা। অজন ছাড়া কেবল কথার কথা নয়। কে জানে নারায়ণ ঠাকুর আবার ছাপার অক্ষর দেখাবে কিনা, কিন্তু তার ভাবসাব একটু অন্যরকম। বলে, সে কথা আলাদা। গাজী হেসে আবার ভাত খায় সপাসপ। তারপরে গলায় মধু ঢেলে বলে, আর চারটি ভাত দেন ঠাকুর মশাই। মুখ দেখলেই বোঝা যায় নারায়ণ ঠাকুরের পিত্তি জ্বলে গিয়েছে। নিজে না গিয়ে সে ঘর থেকে হাঁক দে, ফোচা, বকনতে যে ভাতগুলো আছে সেগুলো নাকি দিয়ে যা। কিন্তু মাহাতগিন্নি না হেসে পারে না। এখন তার সন্ধ্যা নামা চোখে আবার দুপুরের ঝলক। ঠাকুর আর গাজীতে তলে তলে লড়ে কোথায় বদয় ধরা পড়ে তার কাছে। গাজীর দিকে চেয়ে যেভাবে হাসে, বোঝা যায় মান্যতার সেখানেই। বলে, ওই নাকি তোমার গল্প? গাজী বলে, না, আরও আছে। আসল গল্প তো বলাই হয় নাই, জাতের মজা সেখানেই। বলে সে ফোচার কাছ থেকে ভাত নিয়ে মাখতে মাখতে বলে, তারপরেতে কবির তো মারা গেলেন। যেমনি মোরা অমনি মুসলমান শিষ্যরা বলে তারা কবর দেবে, হিন্দুরা বলে পোড়াবে। দু দলেতে ঘোর বিবাদ, এও লাঠি তোলে সেও লাঠি তোলে। বেঁচে থেকে মানুষটা যে এত বলি গেলেন সব পয়মাল। দুই দলে যখন মারামারি লাগে লাগে তখন কবির এসে দেখা দিলেন, বললেন, বিবাদ করো না, আমার মোড়ার ঢাকা খুলে দেখো। অমনি দুই দলকে ঝাঁপ খেয়ে পড়ল। দেখে কবির নাই, ঢাকার নিচে একরাশ ফুল পড়ে রয়েছে। তখন নাও, কাকে পোড়াবে, কাকে কবর দিবে? তবে বিহিত তো একটা করতে লাগে। তাই আর্ধেকখানি ফুল নিয়ে গেল কাশীর মহারাজা। সেই ফুল দাহ করি তার ছাই রেখে দিল এক জায়গায়, আর বাকি আর্ধেক নিয়ে গেল দিল্লির বাদশাহ। কবর দিয়ে রাখলে গোরখপুরের এক গায়ে। নাও, এবার তুমি কি জাতের বিচার করবে করো। বলে মাথা নামিয়ে আবার খাওয়া আরম্ভ করে। একবারও মনে হয় না গাজী তত্ত্ব কথা বলে, যেন দুষ্টামিতে পরিপূর্ণ। কেবল নারায়ণ ঠাকুরকে রাগিয়ে মনে মনে নৃত্য করে, আবার হাঁক দিয়ে বলে, এবার হরি হরি বলো মন, ঠাকুর মশাই ফোসাকে বলেন একটু দই দিতি। একে পাজি ছাড়া আর কি বলে। নারায়ণ ঠাকুর ততক্ষণে ভিতরে অন্তর্ধান করেছে। ইতিমধ্যে আমার পাতে দই পড়েছে। মাহাতো উঠে দাঁড়িয়েছে। সে যেন এতক্ষণ গল্পের মর্ম ঠাহরের ধ্যানে ছিল। আপন মনেই ঘাড় ঝাঁকিয়ে বলে,
দেখা দিয়ে নিজের ব্যবস্থা নিজেই করেই গেলেন, তা নইলে তো শরীরটাকে কেটেই দুখান করতো সবাই। মাহাতো গিন্নি পাত ছেড়ে উঠতে উঠতে বলে, গান কিন্তু শোনাতে হবে। একটা বিষয় লক্ষণীয়, মাহাতোর কোথায় যেমন এই নোনাকুলের টান, গিন্নির কোথায় তা নেই। হবে হয়তো দুজনা দুই অঞ্চল থেকে এসেছে। গাজী বলে, সময় কোথায়, ভোলাখালি যেতে হবে না? মাহাতো বউ শরীরে একটু মোচড় দেয়, হাত তুলে আর মোড়া ভাঙ্গে, বলে, একটু বসে যেতে হবে, ভরা পেটে হাঁটতে পারবো না। বলে একবার চোখের কোণে তাকায় কর্তার দিকে। কর্তা তখন দাওয়ায় পা দিয়েছে, সেখানে আচাবার ব্যবস্থা রয়েছে, গিন্নিও সেদিকে যায়। গাজী আরেকবার ডাক দে, ঠাকুর মশাই একটু দই দেন গো। ভিতর থেকে উচ্চ রবে রুষ্ট স্বর আসে, দই টই নাই, এখন ওর দিকিনি। আচ্ছা গো মশাই, আচ্ছা আচ্ছা বলে গাজী একবার আমার দিকে চেয়ে হাসে, পাতাখানি গুটিয়ে তুলে কোথায় যেন চলে যায়। বোধহয় তার এটো পাতা যাতে ছোঁয়াছুঁয়ির এলাকা বাঁচিয়ে ফেলা হয় সেই রকম দূরত্বে চলে গেল। কিন্তু তার হাসি মুখখানি হঠাৎ কেমন করুণ মনে হয়। মহামায়া হিন্দু হোটেলের দই কিছু অমৃত নয়, আমি সবটুকু মুখেও দিতে পারিনি, আর গাজী একটু চেয়েও পায় না। এ যে শুধু পয়সার জন্য তা নয়, এর মধ্যে আছে অন্য গ্লানি, অসহায় অপমান। ওর আরশি চোখে হাসির ঝলকই কেবল দেখি, তার তলায় কি অন্য কোনো স্রোত নেই? নারায়ণ ঠাকুরের ওপর মনটা বিরূপ হয়ে ওঠে, কিন্তু তাই বা কেন ওঠে? তার চেয়ে গাজীর হাসন হাসি। তোমার বিরূপ হওয়ার কুরূপ অনেক পথ জুড়ে, তাকে দেখতে গেলে ঠেক খেতে, মানতে গেলে মুখ কালো, হেসে চলে যাও। সাবধানে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই। একে খাওয়া পর্বে শেষ বলবো না, বরং কবির পর্ব বলা ভালো। অবেলায় শরীরে বেশ ভাল লাগে, বাইরে বেলার গায়েও ভার পড়েছে বেশ। রোদের রং গিয়েছে ঝিমিয়ে, দিনের শেষে নিরুত্তাপে রক্তিম আর শান্ত। 13তম পর্ব আজকে এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই আসছি 14তম পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন, গল্প শুনুন, গল্প বলুন। ধন্যবাদ।